শুভ সময়। আজ 14 নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এটাই এবারের প্রতিবেদন বিষয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর এ.কে. আজাদ খান স্যার। উনি জাতীয় অধ্যাপক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। আমার পাশে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, তিনি 21শে পদকপ্রাপ্ত এবং শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ভিজিটিং প্রফেসর, বারডেম জেনারেল হাসপাতাল, ডেন্টাল সার্জারি বিভাগ। তার পাশে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান, পরিচালক, বারডেম জেনারেল হাসপাতাল। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই প্রফেসর ডাক্তার এ.কে. আজাদ খান স্যার, আপনার কাছে জানতে চাইব যে বিশ্ব ডায়াবেটিস দিবস আমরা কিন্তু লক্ষ্য করছি যে ক্রমান্বয়ে কিন্তু ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবারে যে আপনাদের প্রতিবদ্ধ বিষয় যে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এটা আসলে আপনি কী বোঝাতে চেয়েছেন? ডায়াবেটিস বেড়েই চলছে, কিন্তু একটি কথা আরও বিশেষভাবে বলা দরকার, সেটা হল এই বাড়ার হারটা উন্নত বিশ্বের চাইতে উন্নয়নশীল দেশে বেশি। কারণ উন্নত বিশ্ব অনেকটা অ্যাডজাস্ট করে ফেলছে, আমরা বাংলাদেশ বা এরকম উন্নয়নশীল দেশ এখন অ্যাডজাস্ট করতে পারিনি। তো মানুষের জীবনের একটা অনেক সময় তো তার কর্মক্ষেত্রে যাপন করতে হয়, তো তার ফলে কর্মক্ষেত্রে মানুষ পরিশ্রম করা বা এক্সারসাইজ করার সময় পায় না, বা সেই ফ্যাসিলিটিস নাই। বিশেষ করে আমাদের মতো দেশে তো নাই। উন্নত বিশ্বে কিন্তু এখন কর্মীদের সুস্থ রাখার জন্য এই ব্যবস্থাগুলো যোগ করা হয়েছে এখন। তো তার ফলে এই প্রতিবদ্ধ করা হয়েছে যাতে মানুষ তার কর্মক্ষেত্রেও ডায়াবেটিস যাতে প্রতিরোধ করতে পারে, এবং ডায়াবেটিস হলেও সেটাকে যাতে নিয়ন্ত্রণে আনতে পারে, সেই সচেতনতা সৃষ্টি করা, আমাকে সেই ফেসিলিটিসগুলো সৃষ্টি করা। স্যার, আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, যখন আমরা রোগীদেরকে বলি যে আপনারা ব্যায়াম করবেন, হাঁটবেন, তখন কিন্তু উনি উত্তরটা দিয়ে দেন যে আমার তো সময় নেই, আমার ভোরে অফিসে যেতে হয়, রাত 8টার মতো অফিস থাকতে হয়, আমার সময় নেই। তো কর্মস্থলে স্যার এটার কী ব্যবস্থা করা যায়? এই যে কর্মস্থলে তো মানুষের লাঞ্চ টাইম আছে, ব্রেক আছে, বিভিন্ন আছে, সেইখানে যাতে মানুষকে উৎসাহিত করা হয় এবং ফ্যাসিলিটি সৃষ্টি করা হয় যে কর্মস্থলে তার একটা জীবনের বহুল অংশ ব্যয় করতে হচ্ছে, এবং সেখানে সেই ব্যাপারে সচেতন হবে, এবং যারা মানে মালিক পক্ষ, ফ্যাক্টরির মালিক পক্ষ, তারা সেখানে এর ফ্যাসিলিটিসগুলো ক্রিয়েট করবে। মানুষকে সুস্থ রাখতে গেলে কর্মস্থলে তাকে সচেতনতা সৃষ্টি করা এবং ফ্যাসিলিটিসগুলো সৃষ্টি করা জরুরি। প্রফেসর একটা অরূপ রতন চৌধুরী, আপনার কাছে আসছি। যদি আমাদের শিশুদের ক্ষেত্রেও আমরা চিন্তা করি, তারা খেলার মাঠে যাচ্ছে না। আমরা যে প্রথমে বললাম যে রুগীর সংখ্যা, ডায়াবেটিস সংখ্যা অনেক বেড়ে চলেছে, যেটা পরিষ্কার বাংলাদেশের কিন্তু অনেক সংখ্যা রুগী। তো সেক্ষেত্রে স্যার আসলে আমাদের কি করণীয়? এই যে আমাদের খেলার মাঠ নাই, ছেলেরা খেলছে না, কম্পিউটার বসে গেম খেলছে, সব কিছুই এখন হাতের মুঠোয়, মোবাইলে তারা সময় পাস করছে, কিন্তু মাঠে তাদের অনুপস্থিতি এবং ফাস্টফুড খাওয়ার একটা প্রবণতা, এই বিষয়টা একটু বলতেন, সেটা ডায়াবেটিসের সম্পর্ক। আসলে বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর তারিখে পালনে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা একটু বলে নিয়ে আমি বলছি। এই দিনেই ডায়াবেটিসের মহৌষধ ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক বান্টিং, তারই কিন্তু জন্মদিন। এবং যেহেতু তার জন্মদিন, তিনি ইনসুলিনের আবিষ্কারক, তার জন্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে এই দিবসটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। এখন তো ফাস্টফুড ঘরে ঘরে, আপনি সত্যি বলেছেন, এখন আর দোকানেও যেতে হয় না, এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনলাইনে অর্ডার দিচ্ছে, ছেলেমেয়েরা বাসায় বসে খাচ্ছে। এইটার ব্যাপারে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি একটা কার্যকর ভূমিকা নিয়েছে, এবং তারা অনলাইন মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে এই ধরনের ফাস্টফুডটাকে আমরা বর্জন করতে পারি। এখন তো বিদেশে এটাকে বলা হয় যে জাঙ্ক ফুড, মানে এটার মধ্যে সমস্ত কিছু। এখন তো ডায়াবেটিস বাড়ারও কিন্তু কারণ একটা, তরুণ বয়সে ছেলেমেয়েরা ঘরে বসে ফাস্টফুড খাচ্ছে এবং কম্পিউটার, মোবাইল ইত্যাদিতে তারা সময় ব্যয় করছে, এবং খেলার মাঠ নাই। এটা একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি ইতিমধ্যে সরকারকে একটা পরামর্শ দিয়েছিল যে বিভিন্ন স্কুলকে মিলিয়ে যদি একটা এলাকার একটা মাঠ তারা ব্যবহার করতে পারে, তাহলে সব ছেলেমেয়েরা ওই মাঠেই গেল। যেমন ধরেন মিরপুরের কথাই বলতে পারি, সেখানে কয়েকটা স্কুলের পাশেই তো একটা মাঠ রয়েছে, তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে সেই মাঠটাকে তারা খেলার জন্য ব্যবহার করতে পারে, সুযোগ করে দেওয়া, একটা সুযোগ করে দেওয়া। তারপরে তাদের পড়াশোনার মধ্যেও তাদের খেলাধুলার জন্য উৎসাহিত করা।
বিভিন্ন ধরনের আমাদের যে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সাথে সাথে এই খেলাধুলার চর্চাটাও তাদেরকে ইন্সপায়ার করা, যেমন ব্যাডমিন্টন খেলা আছে, হাডুডু খেলা আছে, সুইমিংয়ের ব্যাপার আছে, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। তাদেরকে যত বেশি উৎসাহিত করা যাবে ততই আমার মনে হয় এই জিনিসটা আরও বেশি আমরা প্রকোপটা কমাতে পারবো। আরেকটা হচ্ছে যে পিতামাতাদের আমরা একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে পিতামাতারা এই যে স্কুল গোয়িং বাচ্চারা তাদেরকে সবসময় স্কুলের পাশের দোকান থেকে ফাস্টফুড কিনে টিফিন হিসেবে দিয়ে দেন। এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতির কারণ হচ্ছে এবং এর জন্য কিন্তু ছেলেমেয়েরা এতে আসক্তি লাভ করছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফাস্টফুডে। তাদের যদি আমরা পরামর্শ দিতে পারি যে তারা ঘরে বানানো কোনো জিনিস, তারা ঘরে একটা স্যান্ডউইচ বানাতে পারেন, একটা কলা দিতে পারেন, একটা ফল দিতে পারেন, আপেল দিতে পারেন, এই ধরনের জিনিস যতই তারা অভ্যাস করাবেন পিতামাতারা, অভিভাবকরা কিন্তু একটা বিরাট রোল প্লে করতে পারেন এইসব ক্ষেত্রে। সুতরাং তারা ছোটকাল থেকে শিশুদেরকে এই অভ্যাসে যদি অভ্যস্ত করাতে পারেন তাহলে কিন্তু এগুলো অনেকাংশে লাভ। প্রফেসর একটা ফারুক পাঠান আপনার কাছে আসছি যে আসলে আপনার তো ডায়াবেটিক সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে এই ডায়াবেটিক রোগের অনেকেই আছে, যেমন আমরা দেখি কোনো একটা পরীক্ষা করতে আসছে অথবা তার একটা অপারেশন হবে, তখন যেন আমরা পরীক্ষা করলাম তখন দেখা গেলো তার সুগারটা ধরা পড়লো, ব্লাড সুগারটা হাই, কিন্তু সে নিজেও জানে না। তো এখানে আসলে আমরা কিভাবে আরো সচেতন হতে পারি? আগে জানতে হবে যে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে কি না। যদি আমি সারা পৃথিবী চিন্তা করি এথনিসিটি হিসাবে, যারা আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাস করি তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা আসলে বেশি। সেক্ষেত্রে যদি আমার বয়স 30 উপরে হয়, ফ্যামিলিতে কারো না কারো ডায়াবেটিস থাকে, আমার ওজন মেয়াদ যদি বেশি থাকে, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার রিস্ক অফ ডায়াবেটিস বেশি আছে। সেক্ষেত্রে আমি পরীক্ষা করব যে আমার ডায়াবেটিস আছে কি না। কারণ আমরা জানি বিভিন্ন পরিসংখ্যানে নিয়ারলি 65% পিপুল জানে না তার ডায়াবেটিস আছে। অনেক সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং সেটা যেহেতু তার লক্ষণ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হন না। সেক্ষেত্রে আমি সিম্পল ব্লাড সুগার করে, আমি যেই মুহূর্তে থাকি না কেন র্যান্ডম ব্লাড সুগার করতে পারি। যদি আমার 11.1 মিলিমোলের উপর থাকে, যদি কম থাকে তাহলে আমি চিন্তা করতে পারি আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি সেক্ষেত্রে অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে পারি। খালি পেটে সকালবেলা কি ফাস্টিং ব্লাড টেস্ট করব, গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে আবার টেস্ট করব। এই দুটা রিপোর্ট মাধ্যমেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারি আপনার ডায়াবেটিস কোন পর্যায়ে আছে। আপনি কি নর্মাল, না আপনি কি প্রি ডায়াবেটিক, এখনও হয়নি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনি অলরেডি ডায়াবেটিস হয়ে গেছেন। তাহলে কিন্তু আমরা সেভাবে ধরতে পারি যে এটা জিনিসটা আমার কী পর্যায়ে আছে। এখন প্রশ্ন হলো যে আমরা এইবারকে প্রতিবদ্ধ বিষয় যেটা ঠিক করেছি আমরা, যে আমার কর্মস্থলী হোক আমার ডায়াবেটিস সহায়ক, অর্থাৎ আমাকে সেভাবে ব্যবস্থা করতে হবে। এটা কস্ট ইফেক্টিভ, যে আমি মনে করতে পারি যে আমার কর্মস্থলে যারা উপর কর্মকর্তা আছেন যে আমার এটা খরচ বেশি পড়বে, তা তো না। যে আমি 1 টাকা খরচ করলে আমার 100 টাকা আমি আয় করতে পারি। অর্থাৎ আমি আমার কর্মকর্তা যদি সুস্থ থাকে, আমার উৎপাদন বাড়বে, আমার ইনকাম বাড়বে। অফিসের নিয়ারলি 12 থেকে 15 ঘন্টার টাইম কিন্তু আমরা ব্যয় করছি আমাদের এই অফিস আওয়ারে। তাহলে এই জায়গাতে যদি আমি যারা ডায়াবেটিস আছে বা নাই, তাহলে যদি আমি যদি সুস্বাস্থ্য অধিকার না করতে পারি, তারপর প্রোটেক্টিভ লাইফ আসবে না। সেক্ষেত্রে বলে আমার যারা চালাচ্ছেন অফিস বা হাই অফিসিয়াল যারা আছেন, সিও যারা আছেন, তাদের উচিত এরকম প্রোগ্রাম নেওয়া যে আমার অফিসটাকে বড় সড়ো হইতে হবে। একটা কর্নার আমি ঠিক করতে পারি আমার হেলথ কর্নার হিসাবে, সেখানে সুস্বাস্থ্যকর খাবার থাকবে। বেশিরভাগ যারা কর্মচারী যারা আছেন, কর্মকর্তা আছেন, তারা বাড়িতে খাবার কিনেন, আমি ফাস্টফুড এবং হাই ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছেন। সেখানে না করে যে আমি ব্যবস্থা করতে পারি অফিসে, তো আমার অফিসেই ওনারা খাচ্ছেন, সুস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, তাদের বাড়ি দিতে হচ্ছে না, সময় নষ্ট করতে হচ্ছে না। আমি অফিসে একটা কর্নারে একটা ছোটো একটা জিম নিয়ে সেম করতে পারি, একটা ট্রেডমিল মেশিন কিনে করতে পারি, সেখানে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলো। তাছাড়াও আমি যখন কাজ করছি, 1 ঘন্টার সময় আমি কাজ করছি, অন্তত 10টা মিনিট আমি পাইচারি করি। আমার আশেপাশে যেমন আমার বন্ধু আছেন, সহকর্মী, তাদের সাথে কথা বলি। এটা কিন্তু আমার একটা অ্যাক্টিভিটি হয়। আমি এক কোনায় গেলাম যেখানে আমার পানি আছে, কফি আছে, কফি খাবো, চা খাবো, আমি উঠে গেলাম, আমার পিয়নকে বললাম না তুমি খাবারটা নিয়ে আসো, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার হচ্ছে। এতে আমার সুস্বাস্থ্যকর খাবার আমি সাপ্লাই দিলাম, সময়টা বেঁচে গেল। যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কর্মচারী যাচ্ছেন লেজার টাইমে খাওয়া দাওয়া করে নমাজ পরে আবার অফিসে আসছেন, অনেক সময় ব্যয় হচ্ছে। অনেক কিন্তু কর্পোরেট অফিসে কিন্তু এই ব্যবস্থা করেছেন যাতে অনেক দায়িত্ব না হয়, সময়টা বাঁচে, আমরা প্রোডাক্টিভ লাইফে যেতে পারি। মানসিক অস্থিরতা অনেক বেশি, কাজের ভিতরে সারাক্ষণ মিটিং এইসব থাকে, সেখানে আমি একটা রিক্রিয়েশন টাইম করতে পারি, একটা পেপার, একটা ম্যাগাজিন,
একটা টিভি রাখতে পারে, রিক্রিয়েশন ব্যবস্থা করেছি। এইভাবে যদি আমি সুস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে পারি, দ্যাট উইল আমার হেল্প করবে আমার প্রোডাক্টিভ লাইফে। স্যার আসবো আবার আপনার কাছে। প্রফেসর ডাক্তার এ কে আজাদ খান স্যার, আপনার কাছে আসি। আসলে ডায়াবেটিস তো আপনারা বলেন দু ধরনের, যে একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। আসলে ঝুঁকিতে কারা? ডায়াবেটিস প্রধানত দুই রকম, যে একটা হলো যেটাকে আমরা বলি ইনসুলিন নির্ভরশীল নয়, টাইপ 2 ডায়াবেটিস, আর একটা হলো সম্পূর্ণ ইনসুলিন নির্ভরশীল। তো যারা ইনসুলিন নির্ভরশীল বলা হয় তাদের ইনসুলিন নাই, অথচ ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য। এবং এই জিনিসটা একটু এক্সপ্লেন করা দরকার, কারণ অনেকের ধারণা যে সব হরমোন বেঁচে থাকার জন্য অপরিহার্য, তো তা কিন্তু নয়। একদম সুস্থ সবল থাকতে সব দরকার, তা ঠিক, কিন্তু অনেক হরমোন আছে সেটা না থাকতে আপনার একটা ঘাটতি হবে, কিন্তু মরে যাবেন না। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে, যে আমরা আগে সারকে বলদ তো বানাতাম না, নাহলে চাষ করা যায় না। জি। তো সেটাকে তো ক্যাস্ট্রেট করা হয়। তো ক্যাস্ট্রেট করলে তো সেই গরুটা মরে যায় না, তো কিন্তু সে প্রক্রিয়েট করতে পারে না, বাচ্চা প্রডিউস করতে পারে না। তো ওই টেস্টোস্টেরন বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়, এরকম আর কি। কিন্তু কতগুলো হরমোন আছে ওটা না থাকলে ওটা দিতেই হবে, না দিলে সে মরে যাবে। যেমন এই ইনসুলিন, কর্টিসল, থাইরয়েড হরমোন, সেটা থাইরয়েড হরমোন না থাকলে সময় লাগবে, কিন্তু মরে যাবে শেষ পর্যন্ত। তো সেই জন্য টাইপ 1 ডায়াবেটিস যারা, সেটা মানে ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস যারা, তাদের ইনসুলিন দিতেই হবে চিকিৎসা করতে। এবং এখানে এটা বলা দরকার যে আমাদের দেখতে হবে টাইপ 1 ডায়াবেটিসরা যাতে ইনসুলিন পায়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হলো যে এটা প্রধানত দুইটার কম বেশি। একটা হলো ইনসুলিনের ঘাটতি আছে কিন্তু একদম নাই তা না, অথবা ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারছে না, যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। পৃথিবীতে মহামারীটা হচ্ছে এই টাইপ 2টা দিয়েই। এবং আর কিন্তু আনন্দের খবর এটা যে টাইপ 2টা বহুলাংশেই প্রতিরোধযোগ্য। তো সেই জন্য আমরা যদি এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারি, তাহলে এটা বহুলাংশে 70, 75, 80% একেবারে সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। এখানে আর একটা কথা কিন্তু খুব বলা দরকার, সেটা হলো যে টাইপ 2 ডায়াবেটিস শুরুতে কোনো সিমটম নাও থাকতে পারে, সাধারণত থাকে না শুরুতে, কিন্তু কমপ্লিকেশনগুলো ভিতরে হতে থাকে। বোঝার উপায় কি স্যার? আমরা তো ব্লাড না, সুগার ওই তো বেশি আপনার আছে, blood এটাকে sugar টাইপ দেখলেন 1 না। না টাইপ 2 আমরা কি করে বুঝবো? টাইপ 1 টাইপ 2 বোঝার এটা ডাক্তার বুঝবে। সেটা হলো যে টাইপ 1-এ যদি আপনি ইনসুলিন না দেন তাহলে তাদের কেটোসিস হয়ে যাবে। না, যাই হোক, আমি টাইপ 2-র কথাটাই বিশেষভাবে বলি, যে এটা না হলে সিমটম না থাকলেও টেস্ট করলে তো সোজা একদম ব্লাড সুগার করলেই ধরা পড়ে যাবে। কিন্তু যেটা আজকের প্রতিবেদন নিয়ে আলাপ হচ্ছে, আমার দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা হলো যে এখানে মানুষের আর্থিক তো অত সঙ্গতি কম। সে কারণ নিজের বাড়িতে বা নিজের সঙ্গতি অনেকেরই হবে না সেখানে একটা জিম বানানো। কর্মক্ষেত্রে যদি সেই জিনিসটা করে দেওয়া হয়, তাহলে কিন্তু যে ফ্যাক্টরি বলেন, অফিস বলেন, তারা তো চাবে তাদের যারা ভালো ওয়ার্কাররা সুস্থ থাকুক, তাহলে তো প্রোডাক্টিভিটি ঠিক থাকবে। তো এটা একটা উপায়, এইভাবে আপনি জীবনযাপনের পদ্ধতিটার উপরেই বিরাট এফেক্ট ফেলবে। আমরা যেমন ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ দেশে সব স্কুলে কি একটা ফুটবল খেলার মাঠ রাখতে পারবে? ছাত্রদের তো স্কুলই কর্মক্ষেত্র, এটা একইভাবে কম্পেয়ার করা যায়। সুতরাং এই যে কর্মক্ষেত্রে তাদের সচেতন করা এবং তাদের এর জন্য বিভিন্ন সুবিধা সৃষ্টি করা, এটা ডায়াবেটিস প্রিভেনশনের একটা অন্যতম উপায়। ইনফ্যাক্ট উন্নত বিশ্বে তো অল্প কোমলমতি ছাত্রদের স্কুলের পাশে ফাস্টফুডের অ্যাডভার্টাইজমেন্ট দোকান থাকতেই অ্যালাউড না। সেই জন্যই তো উন্নত বিশ্ব এটা কন্ট্রোল করে আনতে পারতেছে। প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী, আমরা দেখি যে আপনি আসলে দীর্ঘদিন থেকে দন্তরোগ নিয়ে কাজ করছেন। ডায়াবেটিসের সাথে মুখগহ্বরের কোনো সম্পর্ক আছে কিনা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন দীর্ঘদিন গবেষণা করে দেখেছে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের যে 5টি জটিলতা আছে, যেমন নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলা
হার্ট ডিজিজ, এগুলোর সাথে 5টা জটিলতার সাথে 6th কমপ্লিকেশন এখন হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, অর্থাৎ মাড়ির রোগ। আমরা ডেন্টাল চেয়ারে বসে যখন মাড়ির রোগটা দেখি, আমার কাছে আনইউজুয়াল মনে হয় যে এই বয়সে তো মাড়ির রোগ এরকম হওয়ার কথা না। তো ইনফ্লামেশনটা হচ্ছে কেন? সুগারটা হাই। তখন আমি জিজ্ঞাসা করি আপনাকে ডায়াবেটিস আছে? তারা বলে না, ডায়াবেটিস নাই, আমি তো দেখছি কখনো হয় নাই, তো আমার এই বয়সে ডায়াবেটিস হবে কেন? তখন কিন্তু আমরা ব্লাড সুগার পরীক্ষার জন্য পাঠিয়ে দিই তাকে বিফোর ট্রিটমেন্ট, এবং সে পরের দিন যখন রিপোর্টটা নিয়ে আসে তখন খুব একটু মানে মনোকষ্ট নিয়ে আসে, যে বলে যে আপনি তো আমার ডায়াবেটিসটা ধরিয়ে দিলেন। তাই আমি বলে এটা তো আপনার সৌভাগ্য যে আপনি আসছিলেন আমার কাছে, নাহলে তো ডায়াবেটিস আছে যে আপনি বুঝতেনই না। তো এইভাবে কিন্তু আমরা অনেক রোগীকে শনাক্ত করতে পারি। তো ডেন্টিস্ট এমন একটা অপরচুনিটি পজিশনে আছে যে সে মুখের রোগ নিয়ে রোগী যখন আসে, আমরা যখন যদি তাকে ব্লাড সুগার পরীক্ষা করতে দিই, ডায়াগনোসিস হয়ে যায়, তো ওই ক্ষেত্রে তাকে আমরা ডায়াবেটিস যে বিশেষজ্ঞর কাছে পাঠিয়ে দিই, ডায়াবেটিক বার্ডেম হাসপাতালে পাঠিয়ে দিই। তিনি একটা বই করেন এবং ডায়াবেটিসের যে সমস্ত নিয়মকানুন আছে, শৃঙ্খলা, যেটা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলছেন যে শৃঙ্খলাই জীবন, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, এই 3টা জিনিস যে মেনে চলতে হবে, এটা তাকে একটা ডায়াবেটিক গাইড বই দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। একটা ক্লাস করা হয়, তার লেকচার দেওয়া হয়, তার চক্ষু পরীক্ষা করা হয়, তার সব কিছু পরীক্ষা করে তাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দেওয়া হয়, প্লাস একটা ডায়েট চার্টও করে দেওয়া হয়। তো এই সিস্টেমে তারা ঢুকে যান, পরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, তারপরে আমরা মুখের চিকিৎসা করি। একটা 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের সঙ্গে মুখের রোগের সম্পর্কটা আরেকটা ভাবে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে মুখের রোগটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে, সুস্থ রাখতে হবে। যখনই মাড়ির ইনফেকশন বা কোনো ডেন্টাল অ্যাবসেস বা সেলুলাইটিস হয়, মুখে ইনফেকশন বা প্রদাহ হয়, তার কারণ থেকে সুগার বেড়ে যায় ডায়াবেটিক রোগীদের। সুতরাং একজন ডায়াবেটিক রোগীকে শুধু আপনি ইনসুলিন দিচ্ছেন, তাকে এক্সারসাইজ করতে বলছেন, ডায়েট চার্ট দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু তার ডায়াবেটিস কমছে না কারণ তার মুখে প্রদাহ। সুতরাং তাকে যতক্ষণ না ডেন্টিস্ট সেই রোগটাকে শনাক্ত করে তার চিকিৎসা না করবেন, তত তার সুগারও নামবে না। সুতরাং এটা 2-ওয়ে ট্রাফিক। আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে মুখের রোগ সুস্থ রাখতে হবে, মুখের রোগ সুস্থ রাখতে গেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। একটা বিরাট তথ্য আমি দিতে চাচ্ছি আজকে দর্শকদের জন্য। যারা কম বয়সে ধূমপান করে, ধরেন 12, 13, 14 বছরে, এখন তো দেখা যায় স্কুলে রাস্তাঘাটে প্রায় যে ছেলেরা ধূমপান করছে, এখন মেয়েরাও ধূমপান করছে। এই ধূমপানের কারণে কিন্তু পরবর্তীতে তার ডায়াবেটিস হয়ে যেতে পারে। সো ধূমপান একটা রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিসের যত রকমের কারণ আছে আপনি বলতে পারেন, ওবেসিটি সহ, যে আপনার ফাস্টফুড খাচ্ছে, এটা করছে, সেটা করছে, সেই সাথে যারা ধূমপায়ী, তরুণ বয়সে ধূমপায়ী হয়, তারা কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে যারা গুল ব্যবহার করেন, জর্দা পানের সঙ্গে খান, মুখে রেখে খান এবং এগুলোতে নেশা করেন, সেগুলোও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে আমাদের বাধা সৃষ্টি করে। সুতরাং এই ধরনের তামাক জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস, মাদক, সব কিছুই কিন্তু ডায়াবেটিসের জন্য একটা অন্তরায়। সুতরাং আমরা বলবো যে যারা ডায়াবেটিসে এখন রোগে মানে শনাক্ত হয়েছে এবং চিকিৎসা করছেন, তারা কখনোই ধূমপান করবেন না এবং তারা অবশ্যই জর্দা, তামাক, গুল, এগুলো মানে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। প্রফেসর ডাক্তার ফারুক পাঠান, আমরা আসলে ডায়াবেটিক রোগীদেরকে যখন বলি আপনার ডায়াবেটিস হয়েছে, তখন সে মানতে চায় না যে না, আমি আজকে মিষ্টি বেশি খেয়েছি, দুপুরে ভাতটা বেশি খেয়েছি, এই জন্য বোধহয় হয়েছে। আসলে এটা নির্ণয়ের পদ্ধতি কি? আমরা একবার তো দেখেই বলবো না, আর একটা নির্ণয়ের পদ্ধতি কি? এবং যদি আমরা চিকিৎসা পদ্ধতিতে আসি, সেখানে দেখা যায় যখনই আপনি ইনসুলিনের কথা বলেন, তখনই একটা রোগীদের মধ্যে একটা মানে অনীহা তৈরি আসে যে না, ইনসুলিন ছাড়া অন্য চিকিৎসা দেয়। যে আমি যখন মানুষকে বলবো যে আপনার ডায়াবেটিস হয়েছে, সব স্বাভাবিকভাবে সে এটা রিয়াক্ট করবেই। কারণ সেভাবে তাকে বুঝিয়ে দিই আমরা যে আপনি বাস করছেন ইন্টার সাবকন্টিনেন্টাল মানুষ হিসাবে, আপনার ডায়াবেটিস প্রবণতা এমনিতেই বেশি এবং 65% আপনার সাধারণত লক্ষণ থাকে না আপনি যা ভাবছেন। ওকে, আপনি আজকে টেস্ট করছেন, আপনি পেলেন না, ধরলাম, ওকে আপনি আরেকদিন আসেন, আপনি এইভাবে শুরুটা টেস্ট করেন, কনফার্ম হওয়ার চেষ্টা করেন। সাধারণত একটা টেস্ট না করে 2বার টেস্ট আমি মনে করি, সেক্ষেত্রে কিন্তু আমার কনফার্ম হলো। আর যখন সুগার অনেক হাই থাকে, অনেক বেশি সুগার হাই এবং সাথে সিমটমস থাকে, তখন আর দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো প্রয়োজন পড়ে না। একটা ব্লাড সুগার উইথ সিমটমস অ্যানাফ আমার ডায়াগনোসিস পরে। ওকে, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, এখন আপনার মন খারাপ করার কিছু নয়, আর্লি ধরা পড়লে আরও ভালো হতো। আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। যদি আপনি নিয়ন্ত্রণ প্রথম থেকে করতে পারেন, নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসজনিত কারণে যে সব জটিলতাগুলি হয়, হার্ট, কিডনি, লিভার, চোখ প্রবলেমগুলি হয়, এগুলি আপনার হবে না। এবং যদি হয়েই থাকে অল্প কিছু,
সেটা কিন্তু প্রগ্রেস রোধ হবে। শুধু একটা কথা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইম্পর্ট্যান্ট একটা বিষয় স্বাস্থ্য রক্ষার জন্য, শুধু ডায়াবেটিসের জন্য না, সুস্থ রক্ষার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইম্পর্ট্যান্ট বিষয়। সো সুস্বাস্থ্য রক্ষার যে নিয়মগুলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ম কিন্তু একই জিনিসই। এখানে ওষুধপত্র, ইনসুলিন উইল নট হেল্প ইউ যতক্ষণ পর্যন্ত আপনি সুস্বাস্থ্যকর জীবনযাপন না করবেন, ডিসিপ্লিন না মানবেন। খাদ্যের ব্যাপারে ডিসিপ্লিন মানতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, রেগুলার মনিটরিং করতে হবে। যত আপনি জানবেন, যত আপনি শিখবেন, অতই আপনার সরকার নিয়ন্ত্রণ রাখতে পারবেন। মানে রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে, এম্পাওয়ারমেন্ট তাকে হইতে হবে। আমি আপনাকে হেল্প করব। কারণ ধরেন আমরা টাইপ 1 তো কোনো কথাবার্তা নেই, তার শরীরের মতো ইনসুলিন তৈরি, সাজেরা বললেন, তাকে তো ইনসুলিন দিয়ে বাঁচতে হবে, ইনসুলিন দিয়ে পূরণ করতে হবে। তার সঙ্গে ইনসুলিন অভাব আমি পূরণ করছি। ঠিক তেমনি টাইপ 2 বেলা প্রথম দিকে সম্পূর্ণভাবে ইনসুলিন অভাব হয় না, কিছু কিছু ইনসুলিন তৈরি হয়, আর যা তৈরি হয় সেটা কাজ করছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স বলছে। এটা দুইটাই ফ্যাক্টর কিন্তু টাইপ 2 বেলা থাকে। যেসব রুগী দেখবো অনেক সুগার হাই সিমটম আছে, ধরে নিব তার যে সেল থেকে ইনসুলিন তৈরি হয় তার ক্ষমতা অনেক কম। শুরু থেকে তাকে ইনসুলিন দিয়েই তার সুগার নিয়ন্ত্রণ রাখতে হবে। যত ওষুধপত্র পৃথিবীতে আসুক না কেন, ইনসুলিন ইজ ইনসুলিন। কারণ ইনসুলিন তো কোনো ওষুধ না, এটা আমার একটা হরমোন, আমার শরীরে তৈরি হয় উপাদান, পানির মতো উপাদান। আমি হারিয়ে ফেলেছি বা কমিয়ে গেছে, আমাকে রিপ্লেস করতে হবে। সো ইট ইজ নট মেডিসিন, অন্যগুলো মেডিসিন। তেমন এক সময় আসবে আপনার, আজকে হয়তো আমার ইনসুলিন লাগছে না, আপনার যে সেল থেকে ইনসুলিন তৈরি হয় তার ক্ষমতা কম, কিন্তু দিন যত যাবে প্রত্যেক জিনিসের জীবন বৃত্তান্ত আছে, মানুষেরও আছে, ব্যাঙ্গেরও আছে, পশুপক্ষীরও আছে, রোগীরও জীবন বৃত্তান্ত আছে। এক সময় আসবে 5 বছর পরে, 10 বছর পরে আপনার শরীরে ইনসুলিন তৈরি ক্ষমতা অনেক কমে যাবে, আপনাকে হয়তো ইনসুলিন আসতে হবে। ফ্রম দ্য বিগিনিং দিয়ে আমি বলে দিই রোগীকে যে কোনো সময় আপনাকে ইনসুলিন আসতে হবে, যে অন্য কোনো পর্যায়ে। স্যার বলছেন যে হেলথ এডুকেশন তাকে খুব ইম্পর্টেন্ট, এবং কাউন্সেলিং, এডুকেশন, কাউন্সেলিং এবং তাকে রোগটা সম্বন্ধে বুঝিয়ে দেওয়া, তাহলে সে আশ্বস্ত হবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার ফারুক পাঠান, প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী, প্রফেসর ডাক্তার একে আজাদ খান স্যার। আপনারা তিনজন অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা বাড়ান। কর্মস্থলে আপনি একজন কর্মক্ষম পুরুষ বা মহিলা যারা কাজ করছেন, ওয়ার্কার, তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তাদের ডায়াবেটিস বা তার শরীর সুস্থ থাকা প্রয়োজন। তাই চলুন আমরা সবাই সচেতন হই, কর্মস্থলে আমরা আমাদের নিজেদের একটা পরিবেশ তৈরি করি যেখানে একটু কায়িক পরিশ্রম করা যায়, ব্যায়াম করা যায়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।